বার্ন ও সার্জারি ইনস্টিটিউট গড়ে তোলার প্রয়োজনের কথা ভাবেন। তার নির্দেশনা অনুযায়ী ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের শয্যা সংখ্যা 100 থেকে 300 করা হয়। চট্টগ্রাম, রংপুর, কুমিল্লা, সিলেট ও বরিশাল বিভাগেও চালু করা হয় বার্ন ইউনিট। এই প্রথমবার বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ বার্ন চিকিৎসা কেন্দ্র শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের কাছাকাছি চানখারপুলে প্রায় 2.25 একর জমির উপর নির্মিত হচ্ছে 500 শয্যা বিশিষ্ট এই বিশেষায়িত হাসপাতাল। 18 তলা ভিতের উপর গড়ে তোলা হচ্ছে বিশ্বমানের ও বিশ্বের সর্ববৃহৎ এই বার্ন ইনস্টিটিউটটি। এই প্রতিষ্ঠানে 40টি ইন্টেনসিভ কেয়ার ইউনিট আইসিইউ, 7টি হাই ডিপেন্ডেন্সি ইউনিট এইচইউ এবং 12টি অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ অপারেশন থিয়েটার থাকবে। চিকিৎসক শিক্ষার্থীদের জন্য ক্লাসরুম, উন্নত মানের ডায়াগনস্টিক ল্যাব সহ বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থাও থাকবে। অগ্নিদগ্ধ রোগীদের শতকরা 98 জনেরই প্লাস্টিক সার্জারি এবং নিজের পরিচর্যার প্রয়োজন। এজন্য একটি পূর্ণাঙ্গ ও আন্তর্জাতিক মানসম্পন্ন হাসপাতাল নির্মাণ জরুরি। এই ধরনের চিকিৎসা ব্যয়বহুল, কিন্তু এই নতুন প্রতিষ্ঠানে রোগীদের চিকিৎসা ও সার্জারি করা হবে সম্পূর্ণ বিনামূল্যে। এখানে ক্যান্সার, অ্যাসিড সন্ত্রাসের শিকার, দুর্ঘটনায় আহত, জন্মগত ত্রুটি এবং কলকারখানায় আহত রোগীরাও চিকিৎসা সেবা পাবেন। 1971 মুক্তিযুদ্ধের পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমে সঙ্গীত মুক্তিযুদ্ধের চিকিৎসার জন্য উনি তখন প্রবৃত্তি করেন বাংলাদেশে প্লাস্টিক সার্জারি করেছেন এবং তখনই কিন্তু জাতির জনকের হাত ধরে প্লাস্টিক সার্জারি দিয়ে বাংলাদেশে রূপণ হয়। জাতির জনকের হাতে 5 ডেট দিয়ে আমরা শুরু করলাম, এখন তারই চতুর্থ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে 500টা বেড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বুঝতেছে বর্তমানে কিন্তু 9টি মেডিকেল কলেজে ঢাকার বাইরে আর প্লাস্টিক সার্জারি ইউনিট চালু আছে এবং ভবিষ্যতে আরও এটা সমস্ত ডিস্ট্রিক্ট লেভেলেও আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো, যাতে আমরা আরও মানুষের এটা হবে বিশ্বের সর্ববৃহৎ। এই হাসপাতালের প্রথম একটা হেলিপ্যাড, যেখানে আমরা হেলিকপ্টারের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় দুর্ঘটনা হলে আমরা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 1200 জন নার্স এবং 500 জন চিকিৎসক থাকবেন। মাদার অফ হিউম্যানিটি খেতাবপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের দুস্থ অসহায় মানুষের জন্য সব সময় সহায়তার হাত বাড়িয়ে দেন। বিশেষায়িত এই চিকিৎসা সেবা চালু করার মধ্য দিয়ে এবার তিনি অগ্নিদগ্ধ মানুষেরও পাশে থাকবেন। এইবার কিন্তু বাড়ির সামনে রাস্তাঘাটে কোরবানি দেওয়া চলবে না, একটা নির্দিষ্ট জায়গায় কোরবানি দিতে হইব। কোন কি ফ্যামিলির ব্যাপারটি নিজা এক লগে খাড়াইয়া বাড়ির সামনে কোরবানি দেব, এইটাই তো আমাকে ঐতিহ্য। পরিবেশ আর স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে আমাদের সবাইকে দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবিলা, পানি, বিদ্যুৎ, ড্রেনেজ ব্যবস্থা, এই
সামনে মাথা আবু এই টোকা মেরে খাবো ये कौन কথা গো বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজ তো শেষ হয়ে গেছে না? যাই হোক, আমরা একটু অনুষ্ঠান আরম্ভ করতেছি। প্রথমেই আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন ভিডিও কলের মাধ্যমে। আপনারা তো জানেন নাকি ভিডিও কনফারেন্স এরকম হয়। আমাদের যে পরিচালক আছে বগুড়াতে, ঠিক আছে, আমাদের যে পরিচালনা করে হাসিনা আক্তার, পরিচালক গণযোগাযোগ অধিদপ্তর ঢাকা, উনি আপনাদের সঙ্গে একটু কথা বলবে। আমরা যতক্ষণ কথা বলবো ততক্ষণ আমরা বাচ্চারা যারা আছি কেউ কথা বলবো না, ঠিক আছে? এখানে আমরা দেখবো ছবি, কথা বলবে, তারপরে আমরা স্যারেরা আছে, আপনাদের মেম্বার সাহেব আছে, কথা বলবে পরে। তার আগে আমরা এখনই যুক্ত হচ্ছে আমাদের পরিচালক হাসিনা আক্তার, ওনার সঙ্গে কথা হবে। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আর যদি দু একজন কথা বলতে চান, কথা বলবেন কি ওনার সঙ্গে সরাসরি, এরকম কেমন লাগতেছে অনুষ্ঠান, কেমন লাগে, এরকম আপনারা কি বলতে পারবেন? আপনি পারবেন বলতে অনুষ্ঠান হচ্ছে, ভালো লাগতেছে, এগুলো অনুষ্ঠান দরকার, এরকম বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, এরকম একজন বললেই হবে, ঠিক আছে? আমরা তার সাথে ছবি নেবো, আর একটু বললেন আলাদা বলবেন। করলে কি মার কি বাতি আর বাচ্চারা কেউ কথা বলবে না, সাউন্ড একটু কমে যাচ্ছে জানো। ওয়ালাইকুম আসসালাম, আমাকে কি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমাদেরকে শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, আমি একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি। স্যার, আমরা স্যার এসেছি কালিয়াকান্দি উপজেলায় গোয়ালবাথান, ফুলবাড়ি ইউনিয়নে গোয়ালবাথান একটা গ্রামে। স্যার একটা আদর্শ গ্রাম। তার গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে সোনার বাংলা গঠন এবং বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গঠন সহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আজকের এই উন্মুক্ত বৈঠক। আমাদের মাঝে সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এই উন্মুক্ত বৈঠকের মূল্যবান বক্তব্য রাখবেন গণযোগাযোগ অধিদপ্তরের সম্মানিত পরিচালক স্যার আমাদের যারা হাসিনা আক্তার স্যার। এখানে বেশ 60 থেকে 70-80 জনের মতো নারী এবং কিছু শিশুও রয়েছে আমাদের এখানে
মহিলা ইউপি সদস্য রয়েছেন এবং গণ্যমান্য ব্যক্তি রয়েছেন স্যার, তাদের উদ্দেশ্যে স্যার আপনি আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য স্যার আমি অনুরোধ জানাই। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বগুড়া জেলা তথা অফিস কর্তৃক আয়োজিত বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় যে মুক্ত বৈঠকে উপস্থিত আমার সহকর্মী বগুড়া জেলা অফিসের সিনিয়র তথ্য অফিসার এবং সেই সাথে এখানে ইউপি মেম্বার সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার সামনে সম্মানিত উপস্থিতি মায়েরা, অভিভাবকেরা, শিশুরা এবং আমার সহকর্মীবৃন্দ, শিক্ষার্থী, আমি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার সহকর্মী বলেছে যে আমরা কি কি বিষয়ে কাজ করি। আসলে আমরা সরকারি নীতি আদর্শকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, সাধারণ মানুষকে সম্পৃক্ত করে তাদেরকে সচেতন করা, অবহিত করা এবং উদ্বুদ্ধ করার জন্য কাজ করে থাকি। এবং সাধারণ মানুষ যখন সচেতনতাকে কাজে লাগিয়ে তাদের আচরণের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে জীবন মানের উন্নয়ন ঘটায়, তখনই কিন্তু আমাদের দেশের উন্নয়ন টেকসই ও মজবুত হয়। তো ওই যে সরকারের নীতি আদর্শ কখনই কিন্তু সরকার এককভাবে বা কোনো দপ্তর এককভাবে বা কোনো ব্যক্তি এককভাবে কিন্তু বাস্তবায়ন করতে পারে না। বাস্তবায়নের জন্য অবশ্যই সাধারণ জনগণের সম্পৃক্ততার প্রয়োজন আছে। সেই জন্যই কিন্তু আমরা সরকার ও জনগণের মাঝে একটা যোগাযোগটাকে সমৃদ্ধ করে আমরা এই সচেতনতার কাজ করে থাকি। আপনারা জেনে থাকবেন যে আমাদের বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী যে স্লোগান একটি রয়েছে, সেই স্লোগান হচ্ছে 2041 সালে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। সেই স্মার্ট বাংলাদেশের পিলার আমরা বলেছি যে সেই পিলারটা হবে আমার স্মার্ট ইকোনমি, স্মার্ট সার্ভিস, স্মার্ট ক্ষেত্র। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমাদের এই যে স্মার্ট বাংলাদেশের চারটা পিলার, স্মার্ট সিটিজেন, স্মার্ট সার্ভিস, স্মার্ট ইকোনমি এবং আমাদের সর্বশেষ স্মার্ট গভর্নমেন্ট করেই আমরা স্মার্ট কান্ট্রি করে ফেলবো। এখন এই চারটি পিলারের সবচেয়ে চ্যালেঞ্জিং যেটা আমাদের স্মার্ট সিটিজেন তৈরি করা। এবং সেই স্মার্ট সিটিজেন কারা তৈরি করবেন? এই যে আমার সামনে যে মায়েরা আছেন তারাই কিন্তু স্মার্ট সিটিজেন তৈরি করবেন। স্মার্ট সিটিজেন তৈরি করতে গেলে আমাদেরকে প্রথমেই ভাবতে হবে যে আমাদের সেই বাংলাদেশটা কেমন হবে। সেই বাংলাদেশটা হবে তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে জ্ঞান নির্ভর বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ। এখন এই যে তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বলছি, জ্ঞান নির্ভর বাংলাদেশ বলছি এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বলছি, আমাদের মায়েদের ক্ষমতা কোনো বিকল্প নেই। আর আমাদের মায়েরা যত সমৃদ্ধ হবে ততই আমার সামনে যে শিশুরা রয়েছে এই শিশুরা তত বেশি সমৃদ্ধ হবে, তত বেশি আলোকিত হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শিশুরাই আমাদের আগামী প্রজন্ম, তাদেরকেই কিন্তু আমরা স্মার্ট সিটিজেন তৈরি করার জন্য এখন থেকে কাজ শুরু করবো। কারণ এই শিশুগুলোই আগামী দিনে নেতৃত্ব দেবে। থেকে বললাম জ্ঞান ভিত্তিক বাংলাদেশের জন্য আমরা সরকারের যে শিক্ষা সহ রয়েছে, আপনারা জানেন আমরা শিক্ষা উপকরণ দিই, তারপরে শিক্ষা উপবৃত্তি দিয়ে থাকি, তারপরে মেয়েদেরকে বিনামূল্যে ডিগ্রি পর্যন্ত পড়ালেখার সুযোগ করে দিয়ে থাকি। এই যে মানে সরকারি শিক্ষা সহায়ক কার্যক্রম, এগুলো আমরা ব্যক্তিগত পারিবারিক জীবনে ব্যবহার করে আমাদের সন্তানদের লেখাপড়াটাকে আমরা নিশ্চিত করবো। আমাদের সরকার নারী কাজ করে যাচ্ছে। ওই যে 45% নারীকে কর্মসংস্থানের আওতায় নিয়ে আসবে। সেই জন্য কি করতে হবে? আমাদের ছেলে মেয়ের মধ্যে বৈষম্য তৈরি করা যাবে না, মেয়েদেরকেও লেখাপড়া সুগম করে দিতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সামাজিক ব্যবস্থায় এই যে সুরক্ষার কিছু সমস্যা আছে, সেই সুরক্ষার জায়গাগুলোতে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের ছেলে এবং মেয়ে দুটোই কিন্তু আমাদের মানব সম্পদ হিসেবে তৈরি হবে। আমরা চাই যে আজকে যে মায়েরা আছেন সকলে সচেতন হবো, আমরা আমাদের সন্তানদের লেখাপড়াটা নিশ্চিত করবো। লেখাপড়া নিশ্চিত করতে পারলেই আমি জ্ঞান নির্ভর সমাজ করে তুলতে পারবো। আর তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশের জন্য সন্তানদের তথ্য প্রযুক্তিতে আগ্রহী দক্ষ করে গড়ে তুলতে হবে। সরকার সেই ইউনিয়ন ডিজিটাল সেন্টার করে নিয়েছে আমাদের, তাই না? সমাজসেবা উন্নয়ন কর্মকর্তার কার্যালয় রয়েছে, উন্নয়ন কর্মকর্তার কার্যালয় রয়েছে,
বিষয়ক কর্মকর্তার কার্যালয় জায়গায় এমন কোনো জায়গা নাই যে তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ দেওয়া হয় না। হ্যাঁ, এই যে তথ্য প্রযুক্তির প্রশিক্ষণটা আমাদের নিশ্চিত করতে হবে, লেখাপড়ার পাশাপাশি আমাদের ছেলেমেয়েদেরকে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে যাতে তারা একজন উদ্যোক্তা তৈরি করতে পারে। যখন একজন উদ্যোক্তা তৈরি করতে পারবে সে 100 জনের কর্মসংস্থান তৈরি করতে পারবে, এবং যত কর্মসংস্থান সৃষ্টি হবে ততই আমার দেশের উন্নয়ন এগিয়ে যাবে, আমার দেশের উন্নয়ন দেশের উন্নয়ন হবে। কিন্তু একটার সাথে আরেকটা জড়িত। আমরা সকলে যদি একটু সচেতন করতে পারি, আমরা সন্তানদের যদি আমরা সুযোগ্য তাদেরকে আগামী প্রজন্ম হিসেবে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু আমার দেশের উন্নয়নটা নিয়ে এগিয়ে যেতে পারবো। ওই যে অন্তর্ভুক্ত বাংলাদেশ অন্তর্ভুক্ত আসলে অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে আমাদের মায়েরা যদি সচেতন না হয়। মায়েরা যখন সচেতন হয় ততই আমার সহযোগিতা করতে পারবে। এখন দেখেন আমি বললাম যে অন্তর্ভুক্ত বাংলাদেশটা কেমন, একজন বৃদ্ধ মা তিনিও কিন্তু উন্নত কৃষি করতে পারেন, একটা টাকা পয়সা হতে চান না, একটা ছোট্ট কাজের মাধ্যমে উনি একটা সিনেমা দেখতে যান, ছোট্ট একটা কাজের মাধ্যমে শপিং করেন, ছোট্ট একটা কাজে যাচ্ছেন। এই যে উন্নত দেশে একটা বৃদ্ধ মা কাজের কারিগরে যে স্মার্ট সার্ভিসটা আমাদের রাষ্ট্রীয় যে স্মার্ট সার্ভিসটা উন্নত শিক্ষিত কিন্তু একজন বৃদ্ধ মা নিশ্চিত করতে পারছেন, যেটা আমাদের মারা এখনো আমরা সেভাবে গড়ে উঠিনি। আরেকটা বিষয় হচ্ছে আমরা সেভাবে স্মার্টফোনটা এখনো আমাদের মায়েরা ব্যবহার করতে পারে না। কিন্তু সেটা আমরা অবশ্যই শিক্ষিত হলে আমাদের আগামী তারা কিন্তু এই যে স্মার্ট ইকোনমিটা ব্যবহারে অভ্যস্ত হলে স্মার্ট সিটিজেন তৈরি করতে পারবে। এখন সেই জন্য কি দরকার, সেই জন্য আমাদের একটা কমিটমেন্ট থাকতে হবে, একটা লক্ষ্য থাকতে হবে, একটা স্বপ্ন থাকতে হবে। কিন্তু আজকে যে মায়েরা আছে এই সকল মায়েরা স্বপ্ন দেখাবেন আপনাদের সন্তানদের, কিসের স্বপ্ন দেখাবেন, উন্নত বাংলাদেশে, উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখালে আমার সন্তান সেই বাংলাদেশের পথে এগিয়ে যাবে। আমি যদি স্বপ্ন দেখাতে না পারি তাহলে সন্তান স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না। আমার এই যে আজকে যে ছোট্ট ছোট শিশুরা তাদের মাধ্যমে আমরা যাতে আমাদের সন্তানদের নেতৃত্বদানের সেই বাংলাদেশের নেতৃত্বদানের উপযুক্ত করে গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রত্যাশা পূরণ হবে। আমরা সকলে সরকারের যে নীতি আদর্শ ধারণ করবো, বাস্তবায়নের করতে আমরা সকলে সম্পৃক্ত হবো, সকলে আমার দেশের উন্নয়নকে দক্ষিণ মজবুত করবো। মানে আমি একটা কথা বললে হয়তো আপনাদের কাছে ভালো লাগে না, সেটা তাদের যদি আপনারা মাঝে থাকতাম, আপনাদের শুনতে পারতাম, বলতে পারতাম, তাহলে অনেক ভালো লাগতো। সেটা কিন্তু অনেক ঠিক হতো। এখন হয়তো আমি বলছি, আপনারা শুনছেন, আপনাদের অনেক কিছু হয়তো পছন্দ মনে হতে পারে, আপনাদের যদি কোনো কিছু জানার একটু ইয়ে থাকে, আমার সহকর্মী অত্যন্ত দক্ষ, সে মাঠ পর্যায়ে কাজ করছে, অনেক ইনশাআল্লাহ। আমি সন্তান কথা বলতে চাই এই কারণে আমাদের বাংলাদেশ অত্যন্ত নামী সরকার গঠন করেছেন, সেখানে বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন জায়গায় নারীরা রয়েছেন, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় নারীরা রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী এবং আমাদের মাননীয় স্পিকার নারী, আর বিভিন্ন জায়গায় নারীর পদচারণা। সেই জন্য আমরা নিজেদেরকে বৈষম্য না করে আমরা 18 বছরের কম বয়সী মেয়েদের বিয়ে দিব না, যৌতুকের আদান প্রদান করবো না, যাদেরকে লেখাপড়া শিখে স্বাবলম্বী করে গড়ে তুলবো, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ভবিষ্যৎ চিন্তা করে একসময় শুধু সরকারি কর্মচারীদের জন্য পেনশন ছিল, এটা এখন শুধু সরকারি কর্মচারীদের মধ্যে সীমাবদ্ধ নেই, সকলের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য, নিরাপদ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন স্কিম ঘোষণা করেছে, যেখানে বিভিন্ন ধাপ রয়েছে। আপনারা ইউনিয়ন পরিষদে গেলে যেখানে কংগ্রেস রয়েছে, আপনাদের সবগুলো ধাপ আপনাদের বলবে, যে ধাপেই করি না কেন আমরা যদি অংশগ্রহণ করি আমাদের দেশের উন্নয়নকে যেমন আমরা ত্বরান্বিত করতে পারবো, সেই রকম সবাই সুরক্ষিত রাখা, নিরাপদ রাখার যে প্রচেষ্টা সেটা আমরা সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করবো। সুরক্ষা খাতে আমি যতটুকু জানি যে যাদের একেবারেই টাকা নেই তারা অর্ধেক টাকা নিজেরা দিবেন, 500 টাকা নিজেরা দিলে আমাদের রাষ্ট্র 500 টাকা দিবে। সমতা ধাপ রয়েছে, প্রবাসী ধাপ রয়েছে। এই যে সুরক্ষা, সমতা, প্রবাসী, এখানেই থাকি না কেন আমরা সেই ধাপগুলোতে আমাদের সুযোগ মতো আমরা অংশগ্রহণ করবো। সকলে মিলে সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করে আমাদের উন্নয়নকে দেখছি আমরা সকলে এই প্রত্যাশাই করছি। আর আমি আর কথা বাড়াবো না, আপনারা যারা অনেক কষ্ট করে আমাদের অনুষ্ঠানে
অন্যান্য যারা এসেছেন সকলের সম্পৃক্ততা আমার সাথে আন্তর্জাতিক করেছেন, আমি যদি কথা বলতে পেরেছি সকলের সম্পৃক্ততায় আমরা ইনশাল্লাহ আমাদের 2041 উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। জয় বাংলা, বাংলাদেশ থেকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। যাই হোক, এতক্ষণ কথা বললেন আমাদের পরিচালক মহোদয়, বিস্তারিত মোটামুটি আলোচনা করেছে। তো যেহেতু ভিডিও কল আমাদের পরিচালনা করে ওখান থেকেই, এবং আপনাদের মাধ্যমে সরাসরি উনি কথা বললো যে আমরা কি ধরনের কাজ করি, কেমন কাজ করি, কেমন লাগছে। কথাগুলো কেমন লাগলো আপনাদেরকে? ভালো লাগছে? তো এই কথাগুলো তো আপনারা সবাই জানেন, তাই না? আমরা মানি কয়জন? মানি কি আমরা এই কথাগুলো? যেমন বাল্য বিয়ে দেওয়া হবে না, আমরা কি প্রতিবাদ করি? যেমন মেয়েকে বাল্য বিয়ে দিব না 15 বছরের আগে, কয়জন মাই করে? করতে হবে এখন থেকে, তাই না? তারপরে আপনাদের এই যে পেনশন, আপনাদের পেনশন স্কিম গঠন করেছে সরকার। অর্থাৎ আমরা সরকারি চাকরি করি, আমাদের বেতন থেকে কিছু অংশ সরকার রেখা দিচ্ছে। রেখা দেওয়ার পরে আমরা যখন চাকরি শেষ হয়ে যাবে বয়স, তখন আমাদেরকে সরকার এই বেতনের যে লাভ থাকবে তাদের নিচে এখন ওখান থেকে টাকা দেয়। তেমনি সরকার সবার জন্য পেনশন ব্যবস্থা করছে যে আপনারা এখন টাকা রাখেন, এই টাকার যে লাভ আসবে একটা নির্দিষ্ট সময় পরে থেকে আপনি সারা জীবন যতদিন বাঁচবেন ততদিন আপনারা পেনশনটা পাবেন। ঠিক আছে? যাতে করে বয়স্ক ভাতা পাচ্ছেন না এখন, সেই সময় যখন বৃদ্ধ হয়ে যাবেন আপনারা, সন্তান যখন বৃদ্ধ হয়ে যাবে তখন এই একটা অবলম্বন থাকবে যে বয়সকালে আমি সরকারের ঘর থেকে কিছু টাকা পাচ্ছি, ওরা কি আমার ভালো করে দিচ্ছে। এই যে একটা উদ্যোগ গ্রহণ করেছে, এখানে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করছে ইউনিয়ন পরিষদ। ঠিক আছে? আমি ইউনিয়ন যাবেন, বিস্তারিত জানবেন, কত টাকা রাখলে সুবিধা হবে আপনার জন্য, আপনার সঞ্চয় কতটুকু আপনার করার মতো ক্ষমতা আছে সেটা আপনি বলবেন, তাহলে আপনাদেরকে এখান থেকে একটা কার্ড করে দিবে। ঠিক আছে? প্রতি মাসে আপনার টাকা দেবেন, এটা কিন্তু টাকাটা জমা দেবেন ব্যাংকের মাধ্যমে। ঠিক আছে? দিলে নির্দিষ্ট সময় দিতে হবে। আর একটা জিনিস হচ্ছে মাদক, মাদকের প্রতি মানুষ এখন আসক্তি বেশি হচ্ছে, বিশেষ করে এই সঙ্গ দেখে। আপনার বাচ্চারা চলাচল করছে বিভিন্ন মানুষের সঙ্গে, দেখবেন যে ভালো মানুষের সঙ্গে চলে, ভালো ছাত্রদের সঙ্গে চলে, তাহলে সে সঙ্গটা ভালো হবে, ছাত্রও ভালো হবে, লেখাপড়াটা ভালো হবে। আর যদি সঙ্গটা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আপনার সন্তান নষ্ট হয়ে যাবে। বিশেষ করে যদি মাদকাসক্ত হয়ে যায় তাহলে তাকে ফিরাতে পারবেন না। এই জন্য আপনাকেই সচেতন হতে হবে। আমরা বউকে থেকে আসা বলতে পারবো না সবসময়, থানা থেকে আপনার সন্তানের খোঁজ সবসময় নিতে পারবো না। ঠিক আছে? আপনার সন্তানকে এই নজরটা আপনাকে নজরদারি করতে হবে, তাহলে আপনার সন্তান বাঁচবে, সমাজ বাঁচবে, দেশ বাঁচবে। এই জন্য আমরা মাদককে সকলেই না বলবো। ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? আমরা তো জানি শিক্ষায় জাতির মেরুদণ্ড। তারপরে কিন্তু বহু সন্তান এখন লেখাপড়া থেকে ধরে যাচ্ছে। কাদের জন্য? আমরা যারা বাবা মা আছি আমাদের অসচেতনের কারণে, তাই না? আমরা চিন্তা করতেছি যে এত লেখাপড়া করে কি হবে, অথবা লেখাপড়া করে আসার পর আমার ঘরে পড়বে, বেকার হয়ে থাকে, তাই না? আসলে লেখাপড়ার গুণ কিন্তু আলাদা। লেখাপড়া করলে কেউ বেকার থাকবে না, সে কিছু না কিছু কর্ম করে খাবে। এই চিন্তা আমাদের বাবার থেকে দূর করতে হবে যে মেয়ে হোক আর ছেলে হোক সবাইকে আমরা শিক্ষিত করবো, শিক্ষিত জাতি আমাদের এনে দেবে সকলের অবলম্বন। ঠিক আছে? এই জন্য আমরা এই কাজগুলো করবো। তো যাই হোক, আমরা বেশি কথা বলবো না, আমরা সিনেমার মাধ্যমে কিন্তু তথ্যচিত্র দেখবো। আর আমাদের সিনিয়র তথ্য অফিসার মতো আছে এখানে, মগরা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মাহফুজুর রহমান স্যার, উনিও সরকারের বিভিন্ন দিক নির্দেশনামূলক যে বক্তব্যগুলো সরকার যখন যে বার্তাগুলো দিচ্ছে, এই বার্তাগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই বার্তাই হবে আপনার একটা প্রেসক্রিপশন জীবন গঠনের। ঠিক আছে? বার্তাটা কি ধরনের থাকবে, এই বার্তাগুলো ভিত্তি করে যদি আপনার জীবনকে সাজাতে চান তাহলে দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে।
আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পাশাপাশি আমাদের যে মেম্বার সাহেব উনি আপনাদেরকে ডাক দিয়েছেন আমার বলা মাত্রই। আমি গতকালই তাকে বলেছিলাম যে আমাদের একটা বৈঠক করা দরকার, আপনার এলাকার জন্য হয়নি। উনি বললেন এখনই আসে, ঠিক আছে, উনি বলতে এখনই আসে, আমাদের মা বোনদের সচেতন করা দরকার, আপনারা আসলে ভালো ভালো কথা বলে যান। আপনারা এই কথাগুলো উনিকে আমার মানে উপকৃত হয়েছে কথা বলতে। যাই হোক, আর যে কথাগুলো বলবে কথাগুলো চিকিৎসার আকারে নিয়ে আপনার জীবনে কাজে লাগাবেন, মানে আপনি উপকৃত হবেন, পরিবার উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, সবাই দেশের উন্নয়ন হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বগুড়া জেলা তথ্য বিজ্ঞান সম্মানের সিনিয়র তথ্য বিচার জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান স্যার।